এই সিরিজেও আসলে পেসারদের ভূমিকা নিশ্চয়ই অনেক বেশি বড় গুরুদায়িত্ব তাদের হাতে থাকবে এবং সেই জায়গায় দুটো বড় অস্ত্র যারা কিনা পিএসএল এ ছিলেন সবশেষ তারা ঘরে ফিরলেন, নাহিদ রানা এবং শরীফুল। তাদের ব্যাপারে বলতে গেলে এই দুজন মিলেই কিন্তু সবশেষ ম্যাচটা জিতিয়ে দিয়েছেন, এটা বলা যায়। তাদের শেষ যে 3 ওভারের আগে 16 থেকে 18 19তম ওভার পর্যন্ত, 17 থেকে 19 ওভার পর্যন্ত 3 ওভারে মাত্র 12 রান খরচ হয়েছে, একটা উইকেট পেয়েছেন। হাউ স্প্লেন্ডিড দে ওয়্যার। আপনি এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস বোলিং, নাহিদ রানার স্ট্যাটটা আমরা দেখতে পাচ্ছি পিএসএল এ 4 ম্যাচে 7টা উইকেট তিনি নিয়েছেন, 10.85 তার বোলিং অ্যাভারেজ, 5.20 ইকোনমি রেট। পিএসএল এর সোফার বেস্ট ইকোনমি রেট নাহিদ রানার। আপনি এই কার্ডটাকে ওডিআই কার্ড হিসেবে বোলিং কার্ড হিসেবে চালিয়ে দিতে চাইলে, এবং তারপরেও সেটাও still impressive। একেবারে খারাপ হবে না। এই সময়ের ওডিআই ক্রিকেটে ইকোনমি 5.20 একেবারে খারাপ না, কিন্তু সেটা ওডিআইতে না, টি20তে, এবং একটা ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানের মতো জায়গায়, সেই জায়গাটাতে নাহিদ রানা কি ধরনের ফর্মে আছেন সেটাই আরেকবার তিনি প্রমাণ করেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে এই দুজনেই কিন্তু আসলে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুজন ক্যারেক্টার হতে যাচ্ছেন এই নিউজিল্যান্ড সিরিজে, এবং যে কারণে কিন্তু তাদের ছুটি খানিকটা বাড়ানো হলেও মাঝে একটা কথা উঠছিল যে তাদেরকে একেবারে ছুটি দিয়ে দেওয়া হবে কিনা, কিন্তু বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্ট ফিল করেছে যে না, এই দুজন পেসারকে তাদের দরকার নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজটা জিততে হলে, এবং সে কারণে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এবং নাহিদ রানার ক্ষেত্রে একটা ব্যাপার বলতে হয় যে তিনি যেই জায়গা থেকে যেভাবে তিনি উঠে এসেছেন এবং যেভাবে তিনি এখন ওয়ার্ল্ড ক্রিকেটের রুল করছেন। গত মাসেই বিসিএল হলো যখন, তখন রাজশাহীতে গিয়েছিলাম, রাজশাহীতে বিসিএল খেলছিলেন নাহিদ রানা, এবং ওই রাজশাহীর যে স্টেডিয়ামের ঠিক পাশেই ক্লেমনের একটা একাডেমি আছে, এবং সেখানে তার বাড়ি তো রাজশাহী শহর থেকে অনেক দূরে, এবং তিনি যখন ওই একাডেমিতে এসে ভর্তি হয়েছিলেন, চাঁপাইনবাবগঞ্জে শরীফুলেরও তখন তার সাথে ছিলেন, এবং তারা দুজন কিন্তু ওই একাডেমিতে ওই স্টেডিয়ামের যে গ্যালারির সিঁড়ি থাকে না, সিঁড়ির নিচে একাডেমির একটা ওই জিম টাইপের একটা জায়গা আছে, এবং ওই জায়গাটাতেই তারা কয়েকজন ওই যে বাংকার করে থাকতেন। এবং তিনি তখন বলছিলেন যে হ্যাঁ, এখানে থাকতাম, এখানে বন্ধুদের সাথে রাজশাহী শহরে আড্ডা দিতাম, সে কথা বলছেন। ফলে ওই জায়গাটা থেকে আপনি যখন ওয়ার্ল্ড ক্রিকেটে এসে রুল করবেন, ফলে এটা অনেক পিসারের জন্য এক্সাম্পল। বাংলাদেশের মতো দেশ থেকে, যেখানে আমরা বলি যে স্পিন নির্ভর, অনেক পিসারের জন্য নির্ভর এক্সাম্পল, এবং ব্যাকআপে অনেক পেসার তৈরিও হচ্ছে এই উদাহরণগুলো দেখে। আমি ছোটবেলায় যখন ব্রেটলি, শোয়েব আখতার, শর্ট টেটকে দেখতাম, কিংবা পাকিস্তানের ওয়াসিম আকরাম, আকির উনিস, তাদেরকে দেখতাম, আমাদের মনে হতো যে কবে আমাদের এরকম এক্সপ্রেস গতির বোলার আসবেন। হ্যাঁ, মাশরাফি মুর্তজা তার ক্যারিয়ারের শুরুর দিকে 145-এর আশেপাশে তিনি বল করেছেন। তাসকিন রুবেল শুরুর দিকে, হ্যাঁ, তাসকিন রুবেল 140+ রেগুলার বল করেন, কিন্তু 150 এটা আমাদের জন্য এখনো অবিশ্বাস্য মনে হয়। নাহিদ রানা পিএসএল এবার 151-এ বল করলেন। এই ধরনের ভয় ধরানো বোলিং আমার মনে হয় আরও 1-2 জন যদি বাংলাদেশ টিমে থাকে। অলরেডি বাংলাদেশের পেস ইউনিট ওয়ান অফ দ্য বেস্ট। আমরা ক্রিকেট শতবিতে পূর্বে এটা নিয়ে আলোচনা করেছি। পেসটা কি, ব্যাটারদের সাথে যখন কথা হয়, ব্যাটাররা বলেন যে 145 পর্যন্ত তারা খেলে অভ্যস্ত, হয়তো বা 145 নিয়ে তারা খেলেন, নেটে প্র্যাকটিস করেন, কিন্তু এইটা যখন 145টা যখন 150 হয়ে যায়, 5 কিলোমিটারই ব্যবধান করে দেয়। মনে হয় যে 5 কিলোমিটারের এদিক সেদিক তফাৎ, কিন্তু ওইটাই আসলে আপনাকে ওই যে চোখের পাতাটা ফেলতে ফেলতে বল চলে আসার যে ব্যাপারটা, এবং আপনি ডিসাইড করতে পারবেন না কি খেলবেন, ওই কাজটা করে দেয়। এবং সেটাই আসলে আপনি বলছিলেন যে আরও এরকম 2-1 পেসার, আরও একজন পেসার আছেন, শরীফুল, তিনি আছেন, তার হয়তো বা পেসটাও 150 না, কিন্তু তার ভ্যারিয়েশন, তার সুইং, তার ইয়র্কার কিংবা তার বাউন্সার, ডেডলি, সব কিছু মিলিয়ে তিনি একটা ভালো পেস বোলিং প্যাকেজ। বাবর আজম তাকে খুব বেশ দারুণভাবে ইউজ করেছেন, এবং তাকে ম্যাক্সিমাম ম্যাচে পাওয়ার প্লেতে বোলিং করিয়েছেন, এবং সেই সময় যখন অন্যান্য বোলাররা 10-12 রান করে খরচ করেছেন, তিনি চেষ্টা করেছেন 7-8-এর মতো খরচ করতে। যদিও কালকে শরীফুল নিজেও কালকে এয়ারপোর্টে এসে বলেছেন যে তার নামের পাশে তিনি মাত্র 2টা উইকেট পেয়েছেন, আরও যদি 2-3টা উইকেট তার থাকতো সেটা জাস্টিফাই হতো, সেটা হয়নি। কিন্তু একেবারে যে বোলিংটা খারাপ করেছেন সেটা বলা যাবে না। আমরা যদি কার্ডটা দেখি যে তিনি 5টা ম্যাচ খেলেছেন, এবং সেখানে ওই উইকেটের কথা বলছিলাম, 2টা উইকেট, যে কারণে গড়টা অনেক বেশি, এবং 17 রানে 1 উইকেট দিয়ে সেরা বোলিংয়ের ব্যাপারটা আছে, এবং ইকোনমি যেটা বলছিলাম রাফি 7.93। ফলে টি20 ক্রিকেটে একেবারে খারাপ না, তবে যেহেতু তাকে পাওয়ার প্লেতে বোলিং করা হচ্ছে এবং তিনি বিদেশি কোটায় খেলেছেন, তিনি স্ট্রাইক বোলার, এটা মানতে হবে যে তাকে আসলে আরো কিছু উইকেট নিতে হতো, যেটা আসলে তিনি মিস করে গেছেন। যদি
শরীফুল মানে ইফেক্টিভ না হতেন 5টা ম্যাচে পেশাওয়ার তাকে খেলা না খেলাতো না, তিনি ভালো বোলিংটা করেছেন, উইকেটটা সামহাউ তিনি ম্যাচ অবশ্যই এটাও বলতে হবে যে তিনি ইকোনমি মেইনটেইন করে বোলিং করছেন বলে অন্য প্রান্ত থেকে সুফিয়ান মুকিমরা উইকেট পেয়েছেন, এবং তার উইকেট না পাওয়াতে কোনো ইম্প্যাক্ট পড়েনি। 5টা ম্যাচে কিন্তু মানে পেশাওয়ার সামনে জিতে তার টেবিল টপার পজিশনে আছে। তো এই ধরনের ইম্প্যাক্ট পারফরম্যান্স আমরা হোপফুল হব যে পরের ভাগে মানে নিউজিল্যান্ড সিরিজের পরে তাদেরকে দেখা যাবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন দর্শকরা করেছেন। আমরা নিশ্চয়ই ফ্রি হিটে সেটা নিয়ে আলোচনা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.